প্রিয় দর্শক, শুভেচ্ছা সব প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে মাই টিভি সংলাপে আমরা সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকেও তেমনি সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। স্বাভাবিকভাবেই দেশ এক নতুন অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে, নতুন সময়ের একদমই শুরু হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আপনাদের আগ্রহের জায়গা রয়েছে। আজকে আমরা আলোচনা করব ছাত্র জনতার বিজয় এবং বিজয় পরবর্তী বিষয়গুলো নিয়ে কথা বলবো। স্টুডিওতে এই জন্য উপস্থিত হয়েছেন আপনাদের অতি পরিচিত দুজন আলোচক। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম। আপনাকে স্বাগত জানাচ্ছি সালাম ভাই, বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই। এবং বাপাশে রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরেকজন আপনাদের সুপরিচিত সাইফুল হক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই সালাম ভাই আপনার কাছ থেকে শুরু করতে চাই। আপনি বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। আমরা 5 দশক পার হয়ে আপনারা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের কথা বলতেন। সেরকম কিছুদিন আগে ছাত্র জনতা এবং শিক্ষার্থীরা নেমে সেই বাংলাকে, সেই সোনার বাংলা, সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ বা সেই চেতনার বাংলাদেশ ফিরিয়ে আনার কথা বলে বৈষম্য বিরোধী বাংলাদেশের ফিরিয়ে আনার আন্দোলন করলো এবং সেখানে সবাই সব একত্রিত হলো। একদিন আগেই তারা সেই সুবাতাস পেল, তবে অসংখ্য অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে। প্রেক্ষাপটটা আমরা জানতে চাচ্ছি যে আজকের সেখানে দাঁড়িয়ে সেই আরেকটি দিন অতিবাহিত হচ্ছে, সেখানটায় দাঁড়িয়ে আপনার অনুভূতিকে আমরা জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক সাইফুল ভাইকেও ধন্যবাদ জানাই। আজকে অগণিত দর্শক শ্রোতা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি এই চলমান আন্দোলনে যাদের রক্ত ঝরেছে, যারা শহীদ হয়েছেন এবং যে সমস্ত মা বাবা তাদের সন্তানদের শত কিছু জানার পরও রাজপথে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন তাদের। আমি একটা মুক্তিযোদ্ধা হিসেবে, একটা রাজনৈতিক কর্মী হিসেবে কখনোই কামনা করি না যে কোনো একটা রাজনৈতিক দলের এই ধরনের একটা পরিণতি হোক, কিন্তু এটা বলা চলে যে তাদের দলীয় প্রধান শেখ হাসিনার একমাত্র একগুঁয়েমির কারণে এবং সমস্ত কিছুই আমিত্ব, তার বাইরে কিছু নাই, এগুলোর কারণে কিন্তু আজকে তাদের এই পরিণতি। এই যে কথা আছে যে আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করি না, সেটা সে হারে হারে সেটা প্রমাণ দিয়ে গেছে। কারণ 72 থেকে 75 সেই সময় আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, তারপরে রাজনীতি করেছি, সেই সময়ের সে রাজনীতি তো আওয়ামী লীগ ভুলে যাওয়ার কথা না, জনগণ কিন্তু ভুলে নাই, কিন্তু আওয়ামী লীগ মনে করছে যে বোধহয় জনগণ ভুলে গেছে। কিন্তু তারা সেই একই ভুল আবার তারা গত 15-16 বছর 18 বছর তারা করে গেল। আমাদের পক্ষ থেকে দেখেন, আমি আপনাদের বিভিন্ন টকশোতে আসছি বা আমার বক্তব্যও দেখবেন যে সব সময় আমি কিন্তু সেদিকে একটা কথা বলছি যে শেখ হাসিনা মানুষের ভোটের মাধ্যমে একটা সরকার পরিবর্তনের যে পথ, সেই পথটা সে একদম বন্ধ করে দিছে। অর্থাৎ যখন আপনি সমস্ত দরজা জানালা বন্ধ করে দিবেন, তখন বাতাস শূন্য হয়ে গেলে তখন কিন্তু বাইরে থেকে যখন বাতাসটা জোরে আসবে তখন কিন্তু এটা ঝড়ের মধ্যে তখন যাকে পায় সেখানে কুড়ায় নিয়ে যায়। আজকে আসলে তাদের এখনো চিন্তা করা উচিত যে আজকে কোথায় নিয়ে গেছে তারা দেশটাকে। শুধু আজকে দেখেন আওয়ামী লীগ না, আজকে সে একটা দলের প্রধান ছিল, আজকে উনি তো চলে গেলেন, সেফ এক্সিট নিয়ে গেলেন, কিন্তু ওনার দল, ওনার কর্মী, ওনার সাথে যারা সহকর্মী, যাদেরকে মন্ত্রী বানাইছিলেন, এমপি বানাইছিলেন, আজকে তারা কোথায়?
তাদেরকে কিভাবে রেখে গেলেন, কোথায় রেখে গেলেন, এটা কি কখনো এটা চিন্তা করছেন? এটা তো করেন নাই। এই অবস্থাটা হলো কেন? এই অবস্থাটা হওয়ার পেছনে বললো যে এইখানে অন্য কাউকে দোষ দিয়ে লাভ নাই, একমাত্র তাদের একগুঁয়েমির কারণেই আজকে এটা হয়েছে। আমরা তো বলছি যে দেখেন নির্বাচনটা দেন, একটা জিনিস আপনি মিলায় দেখেন, 96 সালের নির্বাচনের কথার জন্য তারা বিএনপিকে সমালোচনা করে, খালেদা জিয়াকে সমালোচনা করে, অথচ আমি যেটা বারবার বলছি এবং এখনও বলি যে 96-এর সেই ভূমিকার জন্য খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসে, যেটা আমি আগেও বলছি এখনও বলি। সালাম ভাই, এখানটাই আসি। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকেই আমরা দেখলাম যে রাষ্ট্রপতির ক্ষমতা বলে তিনি আজকে মুক্ত ঘোষণা করেছেন। তো সেই জায়গায় নিশ্চয়ই আপনারা দীর্ঘদিনের চাওয়ার যে পূরণ, তাহলে সেখানটাই একটু আসি। আগামীকালকে বিএনপির সমাবেশ ঢাকায় রয়েছে, সেখানে কি বেগম খালেদা জিয়া আসছেন? না, আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার এই কত বছরে আওয়ামী লীগের মানে এমনি তো বিএনপির উপর অত্যাচার, বেগম খালেদা জিয়ার তার চিকিৎসা না দেওয়া, এবং যে সাবেক প্রধানমন্ত্রী হেঁটে হেঁটে জেলখানায় গেলেন, কিন্তু তাকে শুয়ে কিন্তু সেই জেলখানা থেকে বের হয়ে পিজিতে যেতে হলো, এবং তারপরও এরকম হাজারবার বলার পরও তার কোনো চিকিৎসার সুযোগ দেওয়া হলো না যে তার বিদেশে যাবে, চিকিৎসা নেবে। আজকে কি হলো দেখেন, এটা আল্লাহর একটা দেখায় দিল যে আজকে সেই বেগম খালেদা জিয়া আজকে কোথায়? তিনি দেশেও আছেন এবং তিনি আজকে মুক্ত, তাই না? আর যে এত ক্ষমতার দম্ভ করলো আজকে সে কোথায়? একটা ছোট আমি দেখতেছিলাম এই কোন টেলিভিশনে দেখাচ্ছিল যে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা তারা বলতেছে যে শুনলানা কথা, এই জন্য তোমার পালাইতে হইলো। অর্থাৎ এই যে আজকের এই উপলব্ধিটা আজকে ছোট্ট বাচ্চা মেয়েগুলো, ছেলেগুলো চিন্তা করতেছে। 18 সালেও কিন্তু এই ছেলে মেয়েগুলো এইভাবেই বলছিল, কিন্তু মানে তাদের কানে সেগুলো যায় নাই, এবং না যাওয়ার কারণে এই জন্য বললাম যে আজকে সবচেয়ে সে তো গেছেই, কিন্তু আজকে দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করায় দিছে। একটা হলো যে দেখেন, আমরা এর আগেও বলছি যে সরকার, দল এবং প্রশাসন, পার্লামেন্ট, মানে যে রাষ্ট্রের যে কয়টা অর্গান আছে সবগুলোকে সে একাকার করে ফেলছিল, যেটা আজকের এই মুহূর্তে কিন্তু এই ক্রাইসিসটা আজকে জাতি ফিল দেখতেছে যে আজকে যে ক্রাইসিসটা আজকে এখন যারা দায়িত্ব নিচ্ছে বা নিবে তারা এই ক্রাইসিসটাকে কিন্তু ফেস করতেছে বা করবে। এটা কিন্তু ওই যে করে গেল ওইখানেই যে সব কিছুতেই আমার লোক, সব কিছুতে দলীয়করণ, এবং বারবার যে কথাটা বলছি যে দেখেন গণতন্ত্রটা বারবার বলছি আমরা যে শুধুমাত্র আজকে বিএনপির জন্য না বা আজকে সাইফুল ভাইয়ের জন্য না, আজকে গণতন্ত্রটা আওয়ামী লীগের জন্যও দরকার ছিল। এই কথাটা ওইসব বারবার বলছি আমরা, কিন্তু ওনারা মনে করছে না গণতন্ত্র তো ওনাদের ঠিকই আছে, কিন্তু সবাইকে বাদ দিয়ে নিজের গণতন্ত্র তো কি হলো, তাকে সেভ করতে পারছে? বা যাদেরকে নিয়ে তিনি চললেন তারা তাকে সেভ করতে পারছে? তারাও এখন আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রী পরিষদ সভায় ছিলেন, তারা এক এক করে এয়ারপোর্টে যাচ্ছেন। না, এখন তো স্বাভাবিক, এবং কারণ আজকের সবাই তো আজকের এই যে শেষের দিকের এরা তো সব হুকুমের আসামি। দেখেন আমাদেরকে কত মামলায় জর্জরিত করছে, অথচ সেই সমস্ত ঘটনার সাথে আমাদের কোনো সংস্রবই নাই, তাই না? কিন্তু আজকে এরা তো হুকুমের আসামি, এরা প্রত্যেকে যার যার এলাকায়। তার মানে তাদেরকে কি আপনি দায় মুক্তি দিচ্ছেন? না, দায় মুক্তি দেওয়া তো এখানে প্রশ্নই আসে না। এখানে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি যারা আছে, যারা ছিলেন, দায় মুক্তি তো কার কাছে দায় মুক্তি? ওই মার কাছে যান যে মার বুক খালি করছেন, সেই মা যদি দায় মুক্তি দিতে পারে, কিন্তু আল্লাহ দিবে না, কারণ যে সমস্ত অপরাধ তারা করছে ওই অপরাধের মাপকে ওই মা করবে, ওই সন্তানহারা বাবা করবে। আজকে শুধুমাত্র ইসের কারণে যে দেখেন এই কয়েকদিনে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশে তো এর আগেও অভ্যুত্থান হয়েছে, কিন্তু কয়জন মারা গেছে আজকে মাত্র এই কয়েকদিনে তারা কয়েকশো মেরে ফেললো। সালাম ভাই, আপনার কাছে আমি ফিরবো এই প্রসঙ্গে। আমি একটু সাইফুল ভাই আপনার কাছে ফিরতে চাই একই কথা, সেটি হচ্ছে যে
সালাম ভাইয়ের কথা সূত্র ধরি যে কতজন শহীদ হলেন, আবার সেই দেশকে আপনারা রাষ্ট্র সংস্কার বলছিলেন, তাদেরও আসলে তারাও তো সংস্কার করতে চেয়েছিল, রাষ্ট্রের একটা অঙ্গ। তো যারা শহীদ হলেন তারা একটা পট পরিবর্তন শহীদের মাধ্যমে দিয়ে গেলেন। তো সেই বাংলাদেশকে আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান? সংসদ বিলুপ্ত হলো, রাষ্ট্রপতি সেনাপ্রধানের সাথে সমন্বয়কদের কথা চলছে, আমরা একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একটা তালিকা ঘুরছে ফিরছে। আসলে সবকিছু মিলে আপনার অবজারভেশনটা আপনি শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আমার প্রিয়ভাজন সালাম ভাই, আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা যারা দেখছেন, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। জি। আমি প্রথমে গভীর শোক জ্ঞাপন করি এবারকার এই ছাত্র জনতার যে গণজাগরণ, যে গণ অভ্যুত্থান, যেটা আমাদের ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। জি। 69-এর গণ অভ্যুত্থান বা আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে এবারকার যে ছাত্র আন্দোলন, ছাত্র জাগরণ, যেটা ছাত্র জনতা আপামর মানুষের একটা গণ অভ্যুত্থানে পর্যবেসিত হয়েছে। এই গণ অভ্যুত্থানে যে শত শত ছাত্র, তরুণ, যুবক, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, শিশু, যারা ছাদে ছিল, বাসায় ছিল, বাবার কোলে ছিল, যারা নির্মমভাবে যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছেন, আমি তাদের জন্য গভীর শোক জানাই। আমি নিহতদের পরিবারের জন্য আমি গভীর শোক জানাই, এবং তাদেরকে আসলে যার গেছে সে জানে যে ওনারা কি হারিয়েছেন। বাকি যারা আহত হয়েছেন হাজার হাজার, যার সংখ্যাটা অগণিত, তাদের প্রতি আমরা গভীর সমমর্মিতা জ্ঞাপন করি। মাত্র গতকাল স্বৈরতান্ত্রিক শাসনের যখন পতন ঘটছে, তখনই ঢাকাতে অনেক মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নারায়ণগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য 11:30-12টার দিকে গতকাল বদিউজ্জামান, তিনি গার্মেন্টস শ্রমিক, তিনি ছাত্রলীগ দ্বারা হামলা হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, এরপরে তিনি মারা গেছেন, তাকে হত্যা করা হয়েছে। তার বাড়ি রংপুরে। গত রাত্রে তাকে আমরা অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ, শিশু বাচ্চা, এরকম শত শত শিশু, মা, বাচ্চা, পিতা, ভাই, তাদের কাছে বুঝটা কি? তো ফলে তাদের প্রতি বলতে পারেন যে আমরা আমাদের সহমর্মিতা জানাতে পারি। নতুন রাষ্ট্র যেটা, নতুন সরকার যেটা গঠন হবে, অন্তর্বর্তী সরকার বা পরবর্তীতে, নিশ্চয়ই তাদের ব্যাপারটা একটা বড় একটা বিবেচনার প্রশ্ন। 2 নম্বর হচ্ছে, আমি ছাত্র জনতা, তরুণ যে মানুষরা যারা জানবাজি করে, যারা একটা সাধারণ আন্দোলন থেকে যারা বলতে পারেন গোটা একটা পরিবর্তনের ইস্যুটাকে যারা সামনে নিয়ে আসছেন, আমি ছাত্র, তরুণ, যুবক, সমাজে নানা স্তরের মানুষ, শিক্ষক, অভিভাবক, পেশাজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সমস্ত মানুষ যেভাবে দাঁড়িয়েছেন, আইনজীবীরা এবং আমার শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, যারা প্রাণ গেছে, খেয়াল করবেন ছাত্র তরুণদের পাশাপাশি বড় হচ্ছেন গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, যাদের একেবারে কিছুই নেই। তো তাদেরকে আমি অভিবাদন জানাই। আমি আমার দেশবাসীকে, জনগণকে তাদের এই বীরত্বপূর্ণ তাদের যে সংগ্রাম, এবং সম্ভবত আমাদের বিশেষ করে আবু সাঈদ, রংপুরের আবু সাঈদ যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেল, আবু সাঈদের পরে বলতে পারেন যে হাজার হাজার তরুণ যখন উদ্ধত বন্দুকের মুখে, রাইফেলের মুখে যখন সে তার বুক চিতিয়ে ধরে, আমাকে গুলি করো, যে মানুষ মরতে চায়, যে তরুণরা, সেই পৃথিবীর কোনো শক্তি নেই তাদের বিরুদ্ধে আসলে যুদ্ধ করে, তাদেরকে পরাজিত করে। বাংলাদেশ বরাবরের বীরের জাতি। আমার ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত, পরবর্তীকালে এবারও আরেকবার প্রমাণ হলো আমাদের ছাত্র, তরুণ, যুবকরা যাদের ব্যাপারে নানা ধরনের নেতিবাচক কথা বলা হয়, তারা প্রমাণ করলো যে তাদের ভিতরে যে আগুন, যে পুঞ্জীভূত ক্ষোভ, এমনকি আগুন এবং পুঞ্জীভূত ক্ষোভের ভেতর দিয়েও তারা একটা পরিবর্তনের স্বপ্নকে তারা সামনে নিয়ে আসছে। আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, তারা একদিকে যেমন এই ফ্যাসিবাদী দুঃশাসনের তারা পতন চেয়েছে এক দফা দাবিতে, একই সাথে তারা বলেছে যে ব্যবস্থা এরকম একটা ফ্যাসিবাদী দুঃশাসনের জন্ম দেয়,
এরকম একটা কর্তৃত্ববাদী শাসনের জন্ম দেয়, এরকম একটা জবাবদিহীন যেখানে যা খুশি করা যায়, যেটা আপনি উল্লেখ করছিলেন, সালাম ভাই একটু আগে বলছিলেন, যেখানে নিয়মতান্ত্রিকভাবে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। আপনি এমন একটা ব্যবস্থা করেছেন, ভোট খেলা হবে, কিন্তু মাগার পাবলিকের ভোট দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এবং আপনি তিনটা নির্বাচনের পরেও এরপরে আপনার বোধোদয় হলো না, আপনি দামি নির্বাচন করলেন। এবং আমি প্রায় বলতাম যে উপরে আল্লাহ আর বাংলাদেশের নিচে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা, এবং প্রধানমন্ত্রী এবং তার সরকারের লোকজনদের দম্ভ, অহমিকা, আমিত্ব, মানুষকে মানুষ বলে গণ্য না করা, এক ধরনের জমিদারি, দখলদারিত্ব, এখানে যা খুশি করা যায়, এবং তাও কি মুক্তিযুদ্ধের নামে। যে দলের সাথে বাস্তবে মুক্তিযুদ্ধের কোনো দূরবর্তী সম্পর্ক নাই, মুক্তিযুদ্ধ যে গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, অথবা যে শোষণ বঞ্চনার বিরুদ্ধে ছিল মুক্তিযুদ্ধের চেতনা, যেখানে জবাবদিহিতামূলক হবে, সাম্যভিত রাষ্ট্র সমাজ হবে, একটা দল তার বিরুদ্ধে দাঁড়িয়ে আবার সেই মুক্তিযুদ্ধকে পুঁজি করে আবার এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে আত্মরক্ষা করতে চেয়েছে। মানুষ তো এগুলো ধরে ফেলেছে। এটা আমি একটু আপনার ফলে আলোচনার মধ্যে একটু ঢুকি। আমি বলছি, আমি বাক্যটা আমি বলছি, সেই জায়গা থেকে আমাদের তরুণরা এবার তারা নিজেরা একটা রূপকল্প, তারা যেমন একটা পরিবর্তনের কথা তারা সামনে নিয়ে আসছে, যে তারা এখানে একটা মুক্তিযুদ্ধের চেতনার সেই সাম্য, মানবিক মর্যাদা, একটা গণতান্ত্রিক জবাবদিহিন, দায়বদ্ধ, এবং যেটা সমাজকে, যেখানে মানুষ প্রশ্ন করতে পারবে, কথা বলতে পারবে, মানুষের অধিকার এবং তার মুক্তি, পুরো প্রশ্নটাকে বৈষম্য বিরোধী ছাত্র তরুণরা তারা যেমন সামনে নিয়ে এসছে, আমার শিক্ষকরা, পেশাজীবীরা, সাংবাদিকরা, আইনজীবীরা, সমাজের নারীরা, নানা অংশের মানুষ তারা নিয়ে এসছেন। রাজনৈতিক দলগুলো থেকেও, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি, বা বিরোধী দলগুলো আমাদের যে যুগপথ আমরা 31 দফা যে দিয়েছি, তার মধ্যেও কিন্তু আমরা ভবিষ্যতের যে শুধু এর পরিবর্তে বির পরিবর্তে সি, এ ধরনের কোনো পরিবর্তনের জন্য এবার আমরা তো টানা 16টা বছর আমরা তো রাজপথে। আমি এখানে তো সেই জায়গা থেকে আমরা মনে করি এবার এই পরিবর্তনের প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে পরিবর্তন করছে। সালাম ভাই বলছিলেন যে সারা দেশের মানুষের যে একটা অনেক কিছু জমতে গিয়ে একটা অনেক বড় স্রোতটা হয়ে গিয়েছে, সেই স্রোতটা পরবর্তীতে না হয় কোটা আন্দোলন, তার আগে অনিয়ম কিংবা দুর্নীতি কিংবা সুশাসন না থাকা, এই অনেকগুলো বিষয় কিন্তু মানুষের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারা, সবগুলো কিন্তু ছিল। তো এখনকার পরিবর্তন এসছে, এই যে আপনারাও বলছেন যে রাষ্ট্র সংস্কার করবেন, তো সেই জায়গা থেকে মানুষ এখনকার যে অন্তর্বর্তী সরকার, এর পরের যে সরকার আসবে, নিশ্চয়ই অনেক বেশি তাদের কাছে মানুষের প্রত্যাশার যে জায়গাটা থাকবে, সেই জায়গাটা মানে কবে থেকে আসলে পূরণ হওয়া শুরু করবে? আমি প্রথম মনে করি আপনি খুব সহসাই কি পূরণ হতে পারবে? আপনি সঠিকভাবে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবার ধরুন ছাত্র তরুণরা দৃশ্যত একটা অরাজনৈতিক বিষয় নিয়ে শুরু করলো, পরে কিভাবে গোটা একটা রাষ্ট্র সরকার ব্যবস্থার পরিবর্তনের প্রশ্নটাকে তারা সামনে নিয়ে আসছে। আর যে মানুষ যুক্ত হয়েছে, এ মানুষের গত 15-16 বছর ধরে যে মানুষের ঘরে খাবার নাই, মানুষের কাজ নাই, মানুষের বেকারত্ব, দ্রব্যমূল্য, সিন্ডিকেট, যে মানুষ দেখছে নিজের ঘরে নাই, এখন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, লক্ষ কোটি টাকার পাচার, এখানে যা খুশি করা যায়, এখানে সরকারি দল করলে দিনকে রাত আর রাতকে দিন বানানো যায়, এই মানুষের সামনে, এবং আপনি সেনাবাহিনীর চিফ এবং পুলিশের প্রধান, নানা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের হাজার লক্ষ কোটি টাকার দুর্নীতি, যে আরব উপন্যাসের যে কাহিনী, এটা মানুষের মধ্যে যে প্রবল ক্ষোভ, এই ক্ষোভের পুঞ্জীভূত বহিঃপ্রকাশ এবারকার এই ছাত্র তরুণদের আন্দোলনের মধ্য দিয়ে যেটা আমরা লক্ষ্য করি। এখন ধরুন আগামী 2-1 দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হবে, সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে। মানে আপনি কি নিশ্চিত যে 2-1 দিনের মধ্যে হচ্ছে? আমি আশা করতে চাই। আজকে বিএনপি যেমন বলেছে 24 ঘন্টার মধ্যে, আমরা গণতন্ত্র মঞ্চের দিক থেকে আজকে সংবাদ সম্মেলন করে আমরা বলেছি সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের প্রস্তাবনা, বিরোধী রাজনৈতিক দল, শিক্ষক বা বুদ্ধিজীবী, আইনজীবী সবার মতামতটা বিবেচনার মধ্যে নিয়ে সম্ভব দ্রুততার সাথে, কারণ এরকম এখন তো বাংলাদেশে এক ধরনের নৈরাজ্যিক পরিস্থিতি। আরেকটা কথা আমি বলতে চাই, এই নৈরাজ্যিক পরিস্থিতি কিন্তু চলতে পারে না। আমরা এই প্রসঙ্গে আবার তাহলে আসবো, আমি আপনার ওই কথাটা তাহলে উত্তরটা বলি। সুতরাং এই অন্তর্বর্তী সরকারের কাছে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, আন্দোলনের দাবিগুলো যেটা সামনে চলে এসছে, নীতিগতভাবে সরকার সেটাকে তারা গ্রহণ করে একটা পলিসি আকারে
রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমতের জায়গাটা তৈরি করা, একটা গণতান্ত্রিক জবাবদিহিতামূলক, হ্যাঁ, এবং এটা নাগরিকদের সকল অধিকার নিশ্চিত করবে, এবং আর একটা গোটা নির্বাচনী ব্যবস্থা যে গণতান্ত্রিক সংস্কার পরিবর্তনের যে প্রশ্ন, তাহলে সমগ্র বিষয়টা এটা এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। আর বিশেষ করে পরবর্তী যে নির্বাচিত সরকার হবে, আসলে গত 15-16 বছরের যে জঞ্জাল বা কয়েক দশকের যে জঞ্জাল, সেই জঞ্জালকে সাংবিধানিকভাবে পরিষ্কার করার দায়িত্ব, প্রশাসনিকভাবে পরিষ্কারের দায়িত্ব, অনেকগুলো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্নটা কিন্তু এবার বিরোধী দলগুলো বা ভবিষ্যতে যারা নির্বাচিত সরকারে যাবেন তাদের জন্য বড় কর্তব্য হিসেবে। জি, আমি সেই প্রশ্নে যাব। তাছাড়া আজকে দেখেছি যে বিএনপি মহাসচিব তিনি সংবাদ সম্মেলন করেছেন গতকালকে। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও বার্তা দিয়েছেন। আজকে জামাত ইসলামী তাদের পক্ষ থেকেও বেশ কিছু বিষয় আসছে, সেখানে সহিংসতা যারা করে তাদের নিয়ে কথা বলেছেন, আপনি যেমনটা বলেছিলেন। তারপরে আজকে বিএনপি মহাসচিবের সেই বক্তব্যে নৈরাজ্য সৃষ্টি হতে পারে যদি তাড়াতাড়ি অন্তর্বর্তী সরকার না হয়। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তবে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, নিউট্রাল টাটা মাই টিভি সংলাপের পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে সঙ্গেই চাই আপনাদের। আরও একবার স্বাগত জানাচ্ছি নিউট্রাল টাটা মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা কথা বলছি ছাত্র জনতার বিজয় এবং বিজয় পরবর্তী যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় স্টুডিওতে রয়েছেন। আমরা বিরতির আগে ছিলাম বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের কাছে। আমরা ফিরবো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের কাছে। তবে তার আগে আজকে দিনের ঘটে যাওয়া যে সংবাদগুলো রয়েছে সেই সংবাদের হেডলাইন শুনে আসছি, দেখে আসছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক করছেন রাষ্ট্রপতি ও 3 বাহিনী প্রধান। সরকারি রূপরেখা ও দাবি নিয়ে হতে পারে আলোচনা। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা প্রদান। মুক্তি পেলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উচ্ছ্বসিত নেতাকর্মীরা সবাইকে শান্ত থাকার আহ্বান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আশ্রয় নাও দিতে পারে যুক্তরাজ্য, বিশ্ব মিডিয়ায় এমন আলোচনা। এবং মুক্তি পেতে শুরু করেছে রাজনৈতিক মামলায় গ্রেপ্তারকৃতরা। শিক্ষার্থীদের ওপর আস্থা আছে বললেন মির্জা ফখরুল। সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে জামায়াত। দেখলেন এতক্ষণ সংবাদ শিরোনাম সালাম ভাই। এছাড়া সংবাদে বিএনপির মহাসচিবের আজকে সংবাদ সম্মেলন গিয়েছে। আপনাদের পল্টন অফিসে যে জনতার ঢল নেতাকর্মীদের, সেটি আমরা দেখেছি, আপনিও সেখানে ছিলেন। সংবাদ সম্মেলনে বেশ কিছু বিষয় তিনি বলেছেন। আসলে তিনি যেটি বলেছেন তার আগে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং চেয়ারপারসন তিনিও একই রকমই কথাগুলো বলেছেন, তার সাথে কিছু অ্যাড করেছেন। তার মধ্যে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সবই গুরুত্বপূর্ণ হয়তো। বিজয় সুসংহত রাখতে তিনি ধৈর্যের কথা বলেছেন, নৈরাজ্য যেন না হয় সেটির কথা বলেছেন। অন্তর্বর্তী সরকার খুব দ্রুত অন্তর্বর্তী সরকারের রূপরেখার কথা বলেছেন। ম্যাডাম খালেদা জিয়ার যে সবার জন্য যে নসিহত বা সবার জন্য যে মেসেজ সেটি বলেছেন, এবং একই রকমই প্রায় বার্তা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও, সেটি দেখেছি। সাইফুল ভাইদের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আছে কিনা সেটি গণতন্ত্র মঞ্চে আজকে বলেছে, সেটি পরে নিয়ে ফিরবো। ফিরছি সালাম ভাইয়ের কাছ থেকে এই বিষয়টি একটু জানতে চাচ্ছি। এবং আমরা দেখেছিও যে কিছু ঘটনা ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু কয়েকটি আমাদের উন্নয়ন সহযোগী দেশ একটু উদ্বেগও প্রকাশ করেছে। না, এটা তো ঠিক যে ধরেন এটা তো নর্মাল একটা পরিবর্তন না, যেটা আমি প্রথমেই বলে গেছি। অর্থাৎ নর্মাল পথটা যেহেতু উনি বন্ধ করে দিয়েছিলেন, এটা টোটাল ব্যারিয়ার, এটা দেয়াল সৃষ্টি করছিলেন, কাজে ওই দেয়ালটা তো ভাঙতে হয়েছে। ওই দেয়ালটা ভাঙার জন্য আপনারা দেখছেন যে বিএনপি তো এত বছর বিএনপির সাথে অন্যান্য দল যারা আছে তারা চেষ্টা করে গেছে, এবং ফাইনালি কী হলো যে দেশের ছাত্রছাত্রীরা এবং তরুণ সমাজ, তাই না, এবং সব রাজনীতি সবাই একত্র হয়ে যখন মাঠে নেমে গেছে, তখন জনগণের স্রোতে আপনি দেখছেন। এটা কি 2 ঘন্টা আগেও কি শেখ হাসিনা চিন্তা করতে পারছে যে গণভবন উনি তার সাম্রাজ্য গড়ে তুলছিলেন, মনে হয়েছিল যে এখান থেকে বোধহয় আর ওনাকে সরতে হবে না, তাই না? সেটাকে কিভাবে কি অবস্থা হয়ে গেল।
তো সেটাই এটার জন্য আমি প্রথমেই বলছি যে এটার জন্য দায়ী উনি। এখন উনি যে ক্ষতগুলো সৃষ্টি করে গেছে, এইটাকে এখন আমাদের যত দ্রুত আমরা এটাকে ঠিক করতে পারি ততই দেশের জন্য মঙ্গল, সালাম ভাই, এই জাতির যে জন্য মঙ্গল। সহিংসতার বিষয়ে মহাসচিব সুনির্দিষ্ট বলেছেন যে এটি আসলে যারা এটি অন্য কেউ সুবিধাবাদী কোনো গ্রুপ ঢুকে যেতে পারে এবং নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে যে এগুলো প্রতিহত করার জন্য। তো এইটার বিষয়ে আসলে না, এটা তো আমরা বারবার বলে আসছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছে, আমাদের মহাসচিব বলছে, এবং সব রাজনৈতিক দল সবাই বলতেছে। তো এখানে তো সব কারণ একটা জিনিস হলো যে এই যে অ্যানার্কিটা, জি জি, কারণ এটাও তো বললাম যে এটাও তো তাদের কারণে সৃষ্টি। যেহেতু আপনার সোজা রাস্তা আপনি রাখেন নাই, তখন তো যে যেমনে পারছে রাস্তা বের করে নিছে, এবং রাস্তা বের করে নেওয়ার জন্য তখন বিভিন্ন জায়গায় ধ্বংস হয়েছে। তো কাজে এটাকে ওইভাবেই আপনাকে দেখতে হবে। এবং সেখানে আমি বলবো যে এইখানে এখন প্রশাসনের মানে যত অর্গানগুলো আছে রাষ্ট্রের, সেই অর্গানে যারা আছে দায়িত্বে, তাদেরকে বলবো যে এখনো মন মানসিকতার দিক দিয়ে তারা সব কিছু কী হয়েছে সেগুলো ভুলে যেতে হবে। এখন তারা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী, তারা এইভাবে আজকে পুলিশ বলি, আজকে যেমন স্বাভাবিকভাবে আজকে ধরেন সেনাবাহিনী আজকে চিফ যেভাবে অ্যাপিল করতেছে, তাই না? এটা তো সত্যি কথা। এবং তাদেরকেও তো ফাইনালি যেভাবে চাইছিল, যদি আওয়ামী লীগ আল্লাহ বাঁচাইছে, অর্থাৎ এইটাকেও যেভাবে জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য চেষ্টা করছিল, আল্লাহ বাঁচাইছে, অন্তত তাকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারে নাই। পুলিশ এবং আদার্স ফোর্সকে সে যেভাবে তার দলীয় হিসাবে ব্যবহার করতে যায়, কিন্তু আজকে যে ক্ষতিটা হচ্ছে ওই কারণেই কিন্তু। সালাম ভাই, এই প্রসঙ্গে যে আপনি দেখেছেন যে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটি হচ্ছে সচিবালয়, এয়ারপোর্ট সহ গুরুত্বপূর্ণ জায়গা সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য বাহিনীগুলো আসলে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে, এমনকি সড়কের দায়িত্বটাও তারা নিয়েছে। পাশাপাশি আজকে দেখেছেন পুলিশ প্রধান তিনি অজ্ঞাত কোনো জায়গা থেকে আপিল জানিয়েছে যেন যে পুলিশের কোনো স্থাপনায় হামলা না হয়। কারণ এটা তো অবশ্যই আমরাও চাই, স্থাপনায় হামলা হবে কেন? এটা হলো যে সেই সময় এগুলো জনগণের মধ্যে রোষ, যে ক্ষোভ যেগুলো ছিল সেগুলো তো শেষ। একটাই তো কারণ যে আজকে সবাই আমরা কি চাইছি, যে শেখ হাসিনার পদত্যাগ হয়ে গেছে, না? এখন তো আর অন্য কিছু করার নাই এখানে। সো এখন আমরা যেটা চাই যে যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার আমরা চাই। সালাম ভাই, আপনার এইখানে এই অন্তর্বর্তী সরকারের বিষয়ে আপনার কথা শুনবো। আমি একটু 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। সাইফুল ভাই, সহিংসতার এই বিষয়টা আপনার কাছ থেকে একটু জানি, নাহলে অন্য আলোচনায় চলে যাব। আমরা খুবই উদ্বিগ্ন। আমরা বিশেষ করে ধরুন গতকাল থেকে ধরুন একটা বিজয়ের পরে ধরুন তার এক ধরনের উৎসবের আমেজ থাকে, কিন্তু সেটা যদি একটা উন্মত্ততায় পর্যবসিত হয়, এবং ইতিমধ্যে আপনি জানেন যে দেশব্যাপী একটা হামলা, ভাঙচুর, একটা সহিংসতা, আক্রমণ, অগ্নিসংযোগ, অনেকগুলো ঘটনা সংগঠিত হয়েছে। এবং গতকালকে আমরা বঙ্গভবনে যখন বিরোধী রাজনৈতিক দলগুলো ছিলাম, যেখানে রাষ্ট্রপতি ছিলেন, সেনাবাহিনীর 3 বাহিনীর প্রধানরা ছিলেন, সেখানেও আমরা এ ব্যাপারে সবাই একমত হয়েছি যে অনতিবিলম্বে যে আজকে তারা এই যে ভাঙচুর, যে নৈরাজ্য যেটা তৈরি করা হয়েছে, এই নৈরাজ্য ছাত্র জনতার বিজয়কে কিন্তু কালিমা লিপ্ত করতে পারে। বিএনপি মহাসচিব বলেছে যে এইটা যারা করেছে তারা আসলে প্রকৃত রাজনীতিবিদ না। না, আমি মনে করি না কোনো সচেতন রাজনৈতিক কর্মী বা সংগঠক এরকম কাজ বিরোধী দলে কেউ এটা করতে পারে না। কিন্তু আপনি আবার খেয়াল করবেন, ইতিমধ্যে দেশের আমার ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘুদের মধ্যেও একটা উদ্বেগ, আতঙ্কের জায়গা তৈরি হয়েছে। কিছু জায়গাতে জানমালের উপরে কিছু হামলা হচ্ছে, তাদের নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। সুতরাং আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে এই ব্যাপারে গতকালকে সকল রাজনৈতিক দল বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, সেনাবাহিনীর প্রধান তিনি গতকালকে বলেছেন। আজকে আপনার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পরিষ্কার করে বলতে চাই, এই কাজ যারা করেন তারা আসলে কোনো রাজনৈতিক আন্দোলনের কোনো কর্মী বা সংগঠক নন। তাদেরকে আপনারা সাপোর্ট দিবেন না, তাই তো? না, তাদেরকে ঐক্যবদ্ধভাবে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই ধরনের লুটেরা, হুলিগান, দুর্বৃত্ত যারা এরকম একটা সুযোগে
যারা মাস্তানি, গুন্ডামি, ভাঙচুর থেকে শুরু করে লুটপাট করছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, সরকারি স্থাপনা, এবং তারা সেখানে ভাঙচুর করছে। যদি কারো বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে, 16 বছরে অনেক ব্যাপারে ক্ষোভ আছে, কিন্তু সেই ক্ষোভগুলোর আইনগতভাবে তার একটা মোকাবেলা করবার জন্য তার উপযুক্ত শাস্তির ব্যবস্থাও আছে। একটা গণতান্ত্রিক সমাজে তো আপনি সেভাবে যাবেন। আর আপনি পুলিশের যে কথাটা বলছিলেন, পুলিশকে তারা ব্যবহার করতে যে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাস্তবে সরকার তার অবৈধ শাসন রাখতে যে তাদেরকে গোটা একটা জনগণের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। সুতরাং আমি মনে করি যেখানে কিছু চিহ্নিত পুলিশ কর্মকর্তা যারা উচ্চাভিলাষী, যারা ওই যে বলে না, যারা সরকারের মধ্যে যারা বড় সরকার হিসেবে যারা কাজ করেছে, সুতরাং তাদের জন্য সমগ্র পুলিশ বাহিনীর সদস্যদেরকে, যারা সাধারণ মানুষের সন্তান, যারা গ্রামের কৃষক, ক্ষেতমজুর, নিম্নবিত্ত মানুষের সন্তান, সুতরাং তাদেরকে এভাবে করার কোনো কারণ নেই। আমি মনে করি সাধারণ সদস্যদের মধ্যে একটা আস্থাবোধ জাগিয়ে তোলা দরকার, তাদের স্বাভাবিক যে কর্মকাণ্ডের মধ্যে তাদের কাজকে ফিরিয়ে আনাটা অত্যন্ত জরুরি। জি, সালাম ভাই, পুলিশের আপনি 9 দফা দিয়ে কিন্তু কর্মবিরতিতে গিয়েছে, আপনি দেখেছেন যে যারা মাঠ পর্যায়ে কাজ করছে সেখানে তাদের নিরাপত্তার বিষয়টিও রয়েছে। তো সেই জায়গায় একটু আপনার কমেন্ট শুনতে যাচ্ছি। আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে এই মুহূর্তে, সেটা আমি পলিটিশিয়ান হই, আপনি ঢাকা মহানগরের, আপনি ঢাকার যে সিটির সেখানে ডেপুটি মেয়রও ছিলেন, আপনি সরাসরি শুধু রাজনৈতিক কর্মী না, আপনি প্রশাসন পরিচালনার সাথেও যুক্ত ছিলেন। শোনেন, এখন সারা দেশে করোনা আসছে, এখন যদি ডাক্তাররা বলে যে আমি এখন যাচ্ছি, ছুটিতে যাচ্ছি, তাহলে এটা আপনি কিসে নেবেন? না মানবিক নিতে পারতেছেন, না আপনার তার ডিউটির দিক দিয়ে নিতে পারতেছেন। তো এই মুহূর্তে বলবো যে আমরা হোলহার্টেডলি, আমরা সব, আমাদের নেতারাও বলছে, আমরাও বলি যে যত রকম সহযোগিতা করা দরকার সব রকম সহযোগিতা আমরা করতে রাজি আছি, কিন্তু তার কাজটা তো তাকেই করতে হবে। এক্ষেত্রে আইন আমরা পরিষ্কার বলে দিছি যে আইন, আমরা বলা আছে যে কেউ আইন হাতে তুলে নেবে না, আইনের লোক তো তারা, তাদেরকে সংযোজন বিয়োজন, তাদের যে জায়গা, এটা তো যেহেতু যেহেতু সরকার আসার মানে শেখ হাসিনা চলে যাওয়ার পরে অন্তর্বর্তী সরকার, এটাও একটা এজেন্ডা যে যাদের কারণে আজকে অবস্থা হয়েছে, আজকে তাদেরকে কিভাবে করা যায় সেটা আনা যায়। তবে এখানে আমি যেটা সবসময় বলে আসছি, আমি এখনো বলি যে তাদেরকে ব্যবহার করা হয়েছে, এবং তারা তার চাকরি রক্ষার জন্য, তাদের পোস্ট পজিশনের জন্য, কিছু কিছু জায়গায় নিজের একটু ওভারঅল বেশি সুযোগ সুবিধার জন্য বেনজির মার্কা যারা আছেন, অর্থাৎ এটা যদি রাষ্ট্র পরিচালনা যারা করছে, আওয়ামী লীগ যদি তাদেরকে সেই সুযোগ না দিত, মানে শেখ হাসিনা যদি সুযোগ না দিত বা তাদেরকে বাধ্য না করতো, তাহলে কি এটা হইতো? এটা কথা হলো যে আপনি সিস্টেমটা ঠিক রাখেন, যে আপনি সিস্টেমটা যদি করতে পারেন যে এখানে আমার কে টাকা না চায়, আর মনে করেন আমি 10 কোটি টাকা দেখলে যে কারো চোখে পড়বে, কিন্তু অর্থাৎ আমি যাতে সেটার প্রতি লালায়িত না হইতে পারি, আমি যাতে ওদিক দিয়ে না যেতে পারি। আগে যেটা কি ছিল, আগে পার্লামেন্ট মেম্বারদের কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। এইটা যখনই ডেভেলপমেন্ট ওয়ার্কে পার্লামেন্ট মেম্বারদেরকে নিয়ে আসছে, তখন কিন্তু তাদের লোভ লালসা চলে আসছে, তখন কিন্তু তারা দুর্নীতিতে সম্পৃক্ত হয়ে গেছে। অর্থাৎ আপনার সিস্টেমটাই এমন রাখেন যে যাতে, এতে বিদেশে কি আছে, আজকে পুলিশ বলি, আজকে শিক্ষক বলি, তাদেরকে এমন স্যালারি দেওয়া হয় এবং এমনভাবে যে তারা যাতে ঘুষের দিকে না যায়, তারা যাতে 2 নম্বর ইনকামের দিকে না যায়। সেটি না হয় আলাদা প্রশ্ন, কারণ হচ্ছে সরকারি কর্মচারীদের কিন্তু বেতন ভাতা অনেক বৃদ্ধি হয়েছিল, দুর্নীতিতেও কিন্তু বাড়ছে, কিন্তু হচ্ছে কি বাড়ছে, যেটা আমরা বলছি যে কিন্তু দুর্নীতিটাকে সরকার বা আওয়ামী লীগ দুর্নীতি করতে যে, নিজেদের দুর্নীতিকে করতে যে, তাদেরকে ছাড় দিতে যায়, আজকে টোটাল সব ম্যাসাকার করে ফেলছে। কাজে এই ম্যাসাকার যেটা করে গেছে, এইটা থেকে এখন একটা স্টেবল জায়গায় আনতে হবে, ম্যাসাকার থেকে দেশটাকে বাঁচাইতে হবে। এটাকে বাঁচাইতে হলে এর জন্য এখন এটাকে আপনি ইন্ডিভিজুয়ালির চেয়ে ওভারঅল দেখতে হবে। আমি বলতেছি ইন্ডিভিজুয়ালি আপনি ইন্ডিভিজুয়াল কিছু বাছাই করেন, কিন্তু ওভারঅল আপনি একটা সিস্টেমটা আনেন যে আজকে যে দুর্নীতি রোধ করবে, তার মধ্যে যদি দুর্নীতি আপনি ঢুকায় দেন, অর্থাৎ দুর্নীতির সুযোগটা আপনি দিয়ে নাই তো। আগের আইনে তো অনেক, আমি যেটা বললাম, একটা খালি উদাহরণ দিলাম যে পার্লামেন্ট মেম্বাররা ঢাকা শহরে, আমরা মনে করেন কমিশনার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, ডেপুটি মেয়র হয়েছি, সেই সময় ঢাকার পার্লামেন্ট মেম্বার যারা এমপি,
তারা এইসব কমিশনার হইতো। কেন হইতো? কারণ এমপিদের কোনো ফিনান্সিয়াল কোনো বরাদ্দ ছিল না, এই কারণে কমিশনার হলেও একটা বরাদ্দর সুযোগ থাকতো, ওইটা সে আসতো। কাজেই ওদেরকে আপনি সেই জায়গায় নিয়ে যান যারা আইন প্রণেতা, যারা আজকে কি দেখেন কিছু কিছু দুঃখ লাগে, ওই যে একজন আছে বিচারক, সাবেক তো হয় না বিচারক, কিন্তু দেখছেন আপনাদের মিডিয়াতে ওই দিন দেখলাম যে তারে সবাই বলছে আমরা আর তারে চাই না। অর্থাৎ ওটা কি, যারা বিচারক হবে সম্মানী লোক, আজকে দেখতাম সমাজে মিশতো না, নিজেরা অ্যালোভ থাকতো, সব কিছু থাকতো যাতে তার কোনো না হয়। কিন্তু এখন কি অবস্থা হয়েছে, সব কিছু আজকে এই আওয়ামী লীগ সব কিছু ম্যাসাকার করে ফেলছে, একদম খিচুড়ি বানায় ফেলছে। সেই ম্যাসাকার খিচুড়ির থেকে এখন দেশটাকে এখন আলাদা করে একটা জায়গায় ঠিক মতো জায়গায় নিয়ে আসতে হবে, যেটা আজকে আমাদের স্বপ্ন দেখাচ্ছে নতুন করে। শোন, আমরা একটা যুদ্ধে গেছিলাম, সেই সময় একটা স্বপ্ন ছিল। আমি যখন যুদ্ধে যাই তখন কি ইন্টারমিডিয়েট পড়ি নটরডেমের, তখন স্বপ্ন ছিল যুদ্ধ করব, দেশ স্বাধীন হবে, আমার দেশ আমি চালাবো, তখন তার ওই পল্টনের জনসভারও দরকার হবে না, আর রাস্তায় কোনো গুলিও হবে না। কিন্তু দেখলাম কি কয়েক মাসের পরেই দেখলাম যে চেঞ্জ। আজকে যে নতুন করে এই যে যুব সমাজ, ছাত্র সমাজ আজকে যে স্বপ্ন দেখতেছে, তাদের সেই স্বপ্নটাকেই এখন সামনে নিয়ে আসা, এটাকে আজকে তো এই যুব সমাজ দাঁড়াইছে রাস্তায়, আজকে ট্রাফিকের কাজ করতেছে, আজকে তারা কিশোর আজকে ময়লা নিষ্কাশন করতেছে। আমরা দেখছি এর আগে এই 18 সালে স্কুলের ছোট ছোট বাচ্চারা সেখানে তারা গাড়ির কাগজ চেক করতেছে, এই আন্দোলনও ছিল স্কুলের বাচ্চারা। তার মানে কি যে তাদের যে আকাঙ্ক্ষাটা, কারণ আমরা তো এটা করছি ছোট সময়, আমরা নিজেরাও স্কাউটিং করছি, স্কুল ছিলাম সেই সময়, তো তাই না, আমরা এই কাজগুলো করছি, কিন্তু আমাদের থেকে তো এগুলো সব বিচ্ছিন্ন হয়ে গেছিল। কাজেই মানুষের মধ্যে এই সমস্ত তরুণ ছেলে মেয়েদের মধ্যে যে মানবিকতাটা, যে আকাঙ্ক্ষাটা যেটা আছে, আল্লাহর রাস্তায় বললো যে আকাঙ্ক্ষাটা যাতে আমরা নষ্ট না করে দেই। জি সালাম ভাই, এইখানের যে বিষয়টি আপনি দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নেতৃত্বে আসলে হয়েছে, তারা এই মুহূর্তে আজকে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের যে কাছে গিয়েছিল, আমরা সেখানে তাদের সাথে আলোচনা হয়েছে যে এই যে অন্তর্বর্তী সরকারের রূপরেখা চলছে, সেখানে একটা আলোচনা এসছে যে তারা চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান রেখে আলোচনার প্রস্তাব। নিশ্চয়ই আপনাদেরও আবার আপনারাও একসাথে হবেন, তো আপনাদের চিন্তাটা কি এই রূপরেখা নিয়ে অন্তর্বর্তী সরকারের? এখানে আমি বলতে চাই না, এটা আমাদের মনে করেন দলের একটা ব্যাপার থাকে, সেখানে আমাদের মহাসচিব, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, তারা যে চিন্তাটা করে, এবং সেটা নিয়ে আমাদের এখানে সাইফুল ভাইরা, বিভিন্ন দলের যারা আছে, তারা প্রধানরা বসে, আমার মনে হয় যে, তবে একটা কথা আমি যেটা বলবো যে এটা সময় না দিয়ে যত দ্রুত এটাকে সমাধান করা যায় ততই মঙ্গল, ভ্যাকুয়াম রাখা উচিত না। আজকে কিন্তু যে অবস্থাটা আছে, যেমন স্বাভাবিকভাবে আজকে যদি ল অ্যান্ড অর্ডার ফোর্স যারা নৈরাজ্য সৃষ্টি হতে পারে, এটি আপনি আপনার দলের পক্ষ থেকে বলা হয়েছে সর্বোচ্চ যদি দ্রুত না করা হয়। না, এটা তো নিয়মই। আপনি যদি এই যে মনে করেন আপনার অফিসে যদি আপনার নিয়ম মতো ঠিক মতো না থাকে, একজন 10টায় আসলো, একজন 12টায় আসলো, আপনার চলবে অফিস, তাই না? তো প্রত্যেকটার জন্য তো একটা সিস্টেমটা আছে। অলরেডি বাংলাদেশকে, জাতিকে শেখ হাসিনা আওয়ামী লীগ সিস্টেম লসে ফেলাই দিছে। এই সিস্টেম লসটাকে যদি এখন আমরা আরো একটু লেন্দি করি, তাহলে ক্ষতি হবে। কাজে এই সিস্টেম লস অলরেডি আমরা পড়ে গেছি সিস্টেম লসে, যত দ্রুত। এই জন্য বললাম না যে খালি আজকে পুলিশের কেন, আমি বলবো যে সবার ছুটি আজকে ক্যান্সেল করা উচিত, সবার, ইচ অ্যান্ড এভরিবডি, সবার ছুটি ক্যান্সেল করে, যে এখন একেবারে আমাদের এই মুহূর্তে প্রতিটা মুহূর্তে দেশ নিয়ে চিন্তা করতে হবে, গণতন্ত্র নিয়ে চিন্তা করতে হবে, উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে, সব কিছু আমাদের চিন্তার মধ্যে আইনা, আমরা সবচেয়ে দেশপ্রেমটা আইনা আমরা কাজটা করব। জি সালাম ভাই, আপনার কাছে ফিরবো। সাইফুল ভাই, আমি অন্তর্বর্তী সরকারের বিষয় নিয়ে আসলে ফিরছি। সরাসরি প্রশ্ন করি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার ক্ষেত্রে আপনাদের যদি করা, এখনো যদি আমরা আনুষ্ঠানিকভাবে এটা জানি না, তবে অনানুষ্ঠানিকভাবে বলা হচ্ছে, আপনাদের চিন্তা কি বা আপনারা কি মনে করছেন? বললেন আমরা ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার মানে আজকে সকালবেলায় জি আনুষ্ঠানিকভাবে তারা তাদের দিক থেকে জি তারা নোবেল লরিয়েট প্রফেসর ইউনূসের নাম অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে তারা বলতে চেয়েছেন, এবং সম্ভবত এখন বঙ্গভবনে তাদের 13 জন সমন্বয়কের সাথে রাষ্ট্রপতি এবং আমাদের সেনাপ্রধানের যে বৈঠক হচ্ছে, সেখানেও তারা এই ইস্যুটা মানে তারা উত্থাপন করেছেন, যেটুকু
জানতে পেরেছি এবং পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার কি কি কাজ করতে পারে এক ধরনের বলতে পারেন গণতন্ত্রের রূপান্তরের এক ধরনের রূপরেখা তাদের মতন করে সেটাও মনে হয় তারা আজকে দেওয়ার চেষ্টা করছেন। প্রথমত আমরা মনে করি যে এটার আমাদের এই আন্দোলনের তো ছাত্র তরুণরা তারা তো এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। এই আন্দোলন তো প্রধানত তারা এটাকে নেতৃত্ব দিয়েছেন, তারা দায়িত্ব নিয়েছেন, ঝুঁকি নিয়েছেন, জানবাজি করে তারা লড়াই করেছেন। এবং এখনও ঢাকা শহরে যে আজকে ট্রাফিক নাই, ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গাতে আমার ছাত্র তরুণরা তারা অনেকে তারা ট্রাফিকের দায়িত্ব তারা পালন করছেন, অনেকগুলো তারা কিন্তু আবর্জনা পরিষ্কার করবার, এগুলো কিন্তু নতুন উদ্দীপনা, নতুন একটা উদাহরণের জায়গাটাও তৈরি হচ্ছে। তাদের প্রস্তাবগুলো তো একটা বিবেচনার একটা গুরুত্বপূর্ণ বিবেচনা। আমরা আজকে গণতন্ত্র মঞ্চের সভা হয়েছে, বৈঠক হয়েছে, সেখানে আমরা বিষয়গুলো আলোচনা করেছি এবং আমরা বিএনপি সহ যত বিরোধী দল আছেন তারাও নিশ্চয়ই স্ব দলে তারা কথা বলবেন, আলোচনা করবেন। গণতন্ত্র মঞ্চ এটা নিয়ে আলোচনা হয়েছে, আমরা কি কি প্রস্তাব আছে সেগুলো আমরা একটু দেখতে চেয়েছি বা তারপরে আমরা নিজেরাও আলাপ আলোচনা। আপনারা গণতন্ত্র মঞ্চ একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা কি যুগপৎ আন্দোলনে আমরা বিএনপির সাথে কথা বলবেন? আলোচনা করছি এবং আমরা তো চাইবো যে বিএনপি সহ বিরোধী দলের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা আছেন নিশ্চয়ই তাদের সাথেও একটা মতামত, একটা পরামর্শ করে আমাদের অপিনিয়নটা দেবার জন্য, সেটা একটা বিবেচনা। কিন্তু যেটা একটা খুব গুরুত্বপূর্ণ যে এখন যে একটা শূন্যতা চলছে, যার সুযোগে একটা নৈরাজ্যিক পরিস্থিতি তৈরি হয়েছে, যথাসম্ভব খুবই স্বল্প সময়, পারলে 12 ঘন্টার মধ্যে, আগামী 18 ঘন্টা 24 ঘন্টার মধ্যে এখানে একটা সরকার, এখানে সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য এরকম একটা সরকার তারা দায়িত্ব নিয়ে তারা যদি পুরো পরিস্থিতিকে এবং মানুষের যে আকাঙ্ক্ষা, ছাত্র তরুণ বা রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষা, সেটাকে সামনে রেখে ইতিমধ্যে তারা যেটা বলেছেন সকল খুনের তারা বিচার করবেন, অন্তর্বর্তীকালীন সরকার সকল অপরাধের বিচার করবেন, যারা নিহত পরিবারগুলো তারা দায়িত্ব নেবেন, ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা করবেন, যে হ্যাবকটা হয়েছে সেটা কিভাবে সম্মিলিতভাবে কাটিয়ে ওঠা যায় সে ব্যাপারেও একটা সামগ্রিকভাবে একটা উদ্যোগ নেওয়া হবে। সুতরাং আমরা একটু দেখতে চাইবো, আমরা এই ব্যাপারে হয়তো আমরা আরও সুনির্দিষ্ট করে হয়তো আগামীকালকের মধ্যে হয়তো আমরা বলতে পারবো। আর একটা কথা আমি বলতে চাই, আগের সেগমেন্টে যেটা বলছিলেন পুলিশের কথা ধরে, বাস্তবে পুরো তো সরকার তো এটা কি আওয়ামী লীগ একটা দল হিসেবে তারা তো সরকার চালায়নি, বা তাদের পার্লামেন্ট মেম্বাররা কি মন্ত্রী পরিষদ, ইট ওয়াজ এ সিন্ডিকেট। পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদেরকে বেনিফিশিয়ারি করা হয়েছে খুব পরিকল্পিতভাবে, এবং তাদের এই বিগত সরকারের ক্ষমতায় থাকার সাথে তাদের ক্ষমতায় থাকা অর্থবিত্ত, আরব উপন্যাসের মতন সীমাহীন তাদের যে অর্থবিত্ত, এটা গড়ে তোলার ছিল প্রত্যক্ষ সম্পর্ক। এই কারণের জন্য তারা পুরোপুরি জনগণের বিরুদ্ধে এই বাহিনীগুলো তারা দাঁড়িয়ে গিয়েছিল। ফলে নিশ্চয়ই সেটা পরিবর্তন দরকার, সেটা সংস্কার দরকার, তাদেরকে নিশ্চয়ই আপনি আইনের আওতায় আনবেন। কিন্তু সমগ্র বাহিনী যারা সাধারণ সদস্য, আমি একটু আগে বলেছি, তাদেরকে আপনি আস্থায় নেবেন, তাদেরকে আপনি দায় দায়িত্বের মধ্যে এনে তাদেরকে তাদের যে পেশাগত দায়িত্ব আছে, আমি দুদিন আগে আমি বক্তৃতা করেছি যে বাহিনীগুলো কেবলমাত্র যদি পেশাদারি দায়িত্ব পালন করে তাহলে সরকার আর ক্ষমতায় থাকে না কিন্তু বাস্তবে বাহিনীগুলো আগের সরকারের একটা দলীয় বাহিনীর মতন তারা কাজ করেছেন। এরকম একটা ভূমিকা নিশ্চয়ই আমরা দেখতে চাইব না। এই বাহিনীগুলো তো কোনো দলের বাহিনী না, এগুলো আমার আপনার খাজনা ট্যাক্সের পয়সায় তাদের বেতন বা তাদের যা কিছু, তাদের দায়বদ্ধতা প্রধানত জনগণের কাছে। তো সেই জায়গাটা নিশ্চয়ই ভবিষ্যতে আমরা দেখতে চাইব। আর এখনকার পরিস্থিতিতে খুব দ্রুত এই নৈরাজ্যিকের পরিস্থিতি থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত জরুরি। আমরা এই প্রসঙ্গে কথা বলবো, আমাদেরকে আরেকটা বিরতি যেতে হবে। প্রিয় দর্শক, নিটল টাটা মাইটিভি সংলাপের এ পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে চাচ্ছি। নিটল টাটা মাইটিভি সংলাপে আরও একবার স্বাগত জানাচ্ছি। দর্শক, বিরতির আগে ছিলাম কমরেড সাইফুল হকের কাছে, ফিরছি আব্দুল সালাম আপনার কাছে। একদমই সময় কম আসলে, তাহলে দেশের পরবর্তী কি হচ্ছে এবং প্রত্যাশার জায়গাটা, আপনার প্রত্যাশার জায়গা আগেই শুনেছি, সামনের দিনগুলো আসলে কি হচ্ছে? আমি তো আশাবাদী, এবং যেটা যে আলোচনাগুলো আমরা করলাম, সত্যিকার অর্থে যদি আমাদের ইচ্ছাটা থাকে যে দেশটাকে আমরা একটা ট্র্যাকে নিয়ে আসবো, ভালো একটা জায়গাতে নিয়ে যাব, সেটা সম্ভব বাংলাদেশে। এবং সেটা ইতিমধ্যে বিভিন্ন কারণে প্রমাণও হয়েছে। সেখানে শুধু দরকার যেটা, সেটা হলো
যে একটা বেটার ম্যানেজমেন্ট। সালাম ভাই, আপনি দেখেছেন যে কালকে সাবেক প্রধানমন্ত্রী যখন চলে যাচ্ছিলেন, তার সন্তান কিন্তু বলেছে যে ঠিক আছে, আমরা তো চলে যাচ্ছি, এবার তোমরা চালাও, দেখা যাক। আমি ওরান প্রসঙ্গ না, মানে এটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। সেই চ্যালেঞ্জটা কি অন্তর্বর্তী সরকার এর পরের আসলে পার হতে পারবে, বা আপনারা সহযোগিতা করবেন এটা একটা নির্বোধের মতো কথা। জি, অর্থাৎ যদি কারো মধ্যে যদি ততটুকু বিবেক বা বোধ থাকে, ওই যে আরেকটা আছে না যে আমি কি হনুরে, জি, অর্থাৎ ওই যেটাতে তাদের ধ্বংস হয়েছে তারা এখনো সেই গোড়ামিতে আছে, এখনো সেই গোড়ামিতে আছে। আওয়ামী লীগকে বলবো, আওয়ামী লীগ একটা বহু পুরনো দল, আজকে একটা ধাক্কা খাইছে, তারা এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ আমি বলতেছি যে আমি আবার এখনো বলবো যে দেশটাকে যদি ঠিক জায়গায় আনতে হয় তাহলে সবার জন্যই রাজনীতি দরকার, সবার জন্যই গণতন্ত্র দরকার, এবং সে অংশগ্রহণমূলক নির্বাচন যেটা আমরা চাই, সে অংশগ্রহণ সত্যিকার অর্থে অংশগ্রহণ। 30 সেকেন্ডে একটু দর্শকদের যদি বলেন যে তাদের জন্য কারণ দর্শকদের কোনো যেটা বলা আছে কিনা। দর্শকদের আমি যেটা বলবো যে আসলে দেখেন, একটা জিনিস তো অন্তত এই যে এই জুলাই মাসের যে ঘটনাগুলো, জুলাই ম্যাসাকার, জি, জুলাই ম্যাসাকারের থেকে, ম্যাসাকার বলবো না, আমি বিপ্লব বলবো, বিপ্লব, আজকের এইখান থেকে অনেক কিছু শিখার আছে। এবং শিখার সবচেয়ে বড় যে শিক্ষাটা আমি বলবো যে দেখেন, গত 15 থেকে 18 বছর মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, রাজাকার, এই বিষয়ে এই কথাগুলো এমনভাবে ব্যবহার করছে এই আওয়ামী লীগ, যেটাকে একেবারে রং ওয়েতে নিয়ে গেছে এবং ইতিহাসটাকে পাল্টানোর তারা চেষ্টা করছে। এই কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের একে প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত তোতা পাখির মতো শিখাইছে ইতিহাস। কিন্তু কি হলো ফাইনালি, কি হলো? ওই বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েগুলোই কিন্তু রাইট ট্র্যাকেই চলে আসলো, তাদের ওই তোতা পাখির ওইটা দিয়ে কোনো কাজ হলো না। কাজে এই জন্যই বলবো যে আমাদের সব কিছু শিক্ষা নেওয়া উচিত, প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। যেমনি আমাদের করোনা আমাদের একটা শিক্ষা দিয়ে গেছে, আমরা শিক্ষা নেই 1/11 একটা শিক্ষা দিয়েছে, আমরা সেই শিক্ষাটা মনে রাখি। আবার জুলাই, হ্যাঁ, যারাই আসবে তাদেরকেও এটার থেকে শিক্ষা নিতে হবে। অনেক ধন্যবাদ সাইফুল হক। একদমই সময় কম, 2 মিনিটের মধ্যে একটু আমি প্রথম বলতে চাই যে আমাদের ছাত্র তরুণরা জি, এই পুরো একটা জানবাজি লড়াইয়ের, এরকম একটা রক্তাক্ত জুলাইয়ের জাগরণ অভ্যুত্থানের পরে তারা কিন্তু একটা স্বপ্নেরও, তারা কিন্তু পাশাপাশি তারা স্বপ্ন তারা হাজির করেছে। স্বপ্নটা হচ্ছে একবিংশ শতাব্দীর উপযোগী পুরো একটা গোটা রাষ্ট্র সমাজের এর একটা গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন, অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন, অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্ন। একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র আর সরকার, আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে যে যৌক্তিক ভারসাম্য থাকে, আমার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তারা এখানে কাজ করবে, নাগরিকদের অবাধ তাহলে মত প্রকাশের অধিকার নিশ্চিত হবে। আমি যেমন সম্মতি জানাবো, আমার না করার অধিকার থাকবে, আমার প্রশ্ন তোলার অধিকার থাকবে। যিনি যত বড় নির্বাহী হন না কেন, যদি সেটা পাবলিক অফিস হয়, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, প্রত্যেককে তাদের কাজের জন্য যে কোনো নাগরিক প্রশ্ন করতে পারবে, আপত্তি উত্থাপন করতে পারবে, তাদের মতামত তারা ব্যক্ত করতে পারবে। এর নামই হচ্ছে গণতন্ত্রের জায়গাটা। আমি মনে করি দেশবাসীর উদ্দেশ্যে আমার একটাই বলা যে আমরা নতুন একটা পর্বে আমরা এখন প্রবেশ করেছি। অনেক স্বপ্ন, এরকম একটা ধ্বংসযজ্ঞের 16-17 বছরের যে বিপর্যয়, তার মধ্যে দাঁড়িয়ে আমরা আমাদের স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত হতে দেব না, আমাদের আকাঙ্ক্ষাকে, আশাকে আমরা হতাশায় বিপর্যস্ত হতে দেব না আমরা। এবং ঘর পড়ার মধ্যে যারা আলো পড়া দিতে চান, আমি সতর্ক করতে চাই সকল রাজনৈতিক দল, বিরোধী দল, জনগণ, আমার তরুণ ছাত্ররা, তারা আজকে বুক চিতিয়ে তারা যেভাবে আন্দোলন করেছেন, এখন তারা দেশকে রক্ষা করবেন, জনগণকে রক্ষা করবেন, গণতন্ত্রের রূপান্তরের যে স্বপ্ন তাকে রক্ষা করবেন। এই মুহূর্তে আমার সংখ্যালঘু, আমার ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের পাশে আমরা প্রত্যেকে দাঁড়াবো। আমরা বাংলাদেশকে একবিংশ শতাব্দীর উপযোগী নতুন গণতন্ত্র দায়বদ্ধ রাষ্ট্র সমাজ আমরা তৈরি করব। আমি মনে করি সেই স্বপ্নের বীজ ছাত্র তরুণরা তারা দিয়ে গেছে। আমি দেশবাসীকে এই ছাত্র তরুণদের পাশে দাঁড়ানোর জন্য অনেক ধন্যবাদ সাইফুল হক, এবং অসংখ্য ধন্যবাদ আব্দুল সালাম আপনাদের দুজন কি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আবারও যে দেশ নতুন একটি সময়
প্রবেশ করলো, সেই প্রত্যাশা, সেই শহীদদের রেখে যাওয়া প্রত্যাশা আমরা সবাই মিলে পূরণ করব, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ। আল্লাহ হাফেজ।